আজকে এই যে গোটা দুনিয়া জুড়েই একটা দক্ষিণ পন্থার উত্থান আমরা লক্ষ্য করছি, সেখানে আহ, দাঁড়িয়ে এই ধরনের মানে ঘটনা, মানে আন্তর্জাতিক রাজনীতিতে এর আহ, গুরুত্ব কতখানি হবে বলে মনে করছো? মানে এটা মানে বা এর এর মানে এর যেটা আমি বলতে চাইছি, মানে ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে আমাদের, মানে কি মনে হচ্ছে? সোহম, থ্যাংক ইউ। যেটা তুমি জিজ্ঞেস করলে যে প্রথমে যে এটার আন্তর্জাতিক রাজনীতিতে এই ঘটনার কি প্রভাব পড়তে পারে। আম, প্রথমত হচ্ছে যে যারা এই ধরনের ভয়ঙ্কর আগ্রাসনকে একটা সার্বভৌম দেশের মধ্যে ঢুকে তার হুম। প্রেসিডেন্টকে কিডন্যাপ করে অপহরণ করে তুলে আনা, এটা কার্যত একটা প্রমাণ করছে যে আমেরিকা একটা গ্যাংস্টার স্টেটে পরিণত হয়েছে, একটা মাফিয়া গ্যাংস্টার স্টেটে পরিণত হয়েছে। এবং তারা সেটাকে ফ্লেক্স করছে যে সে একটা সার্বভৌম দেশের রাষ্ট্রপতিকে এরকম ভাবে তুলে নিল সস্ত্রীক। এবং সে খুব গর্বের সঙ্গে এটাকে ফ্লেক্স করছে। এবং এটা আমেরিকাকে একটা শক্ত জবাব যদি দেওয়ার জন্য রাশিয়া বা চীনের মতো শক্তির, বিশেষ করে চীনের মতো শক্তির আরো গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হতো। কিন্তু আমরা দেখেছি যখন ইসরায়েল গাজাতে গত 2.5 বছর ধরে গণহত্যা চালাচ্ছে, সেই সময়ও তথাকথিত সমাজতান্ত্রিক চীন সম্পূর্ণ কার্যত যা করেছে সেটাকে বলা যেতে পারে যে নিশ্চুপে দেখেছে। তারা কোনো কড়া ব্যবস্থা নেয়নি, গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়নি। এবং এটাও আমরা যদি একটু ইতিহাসের দিকে তাকাই, ওই লাতিন আমেরিকার ওই জোন যেটাকে আমেরিকা হুম, তার হুম, হুম। ব্যাকইয়ার্ড বলে, সেখানে তোমার নিশ্চয়ই মনে আছে যে কিউবান মিসাইল ক্রাইসিস যে সময় হয়েছিল, হ্যাঁ, হ্যাঁ, একটা হ্যাঁ। প্রচন্ড স্নায়ুযুদ্ধ ছিল। এবং সেই সময় সোভিয়েত ইউনিয়নের মতো একটা দেশ ছিল যারা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এই হানাদারির বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছিল। এবং 1971 সালে যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ হচ্ছে, সেই সময়ও কিন্তু আমরা দেখেছি যে সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়িয়ে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই মুহূর্তে পৃথিবীতে সোভিয়েত ইউনিয়নের মতো কোনো দেশ নেই। বহু সমালোচনা সত্ত্বেও সোভিয়েত ইউনিয়ন যে ভূমিকাগুলো পালন করতে পেরেছিল, সেই রকম ভূমিকা এই মুহূর্তে কিন্তু কোনো বৃহৎ আন্তর্জাতিক শক্তি নিচ্ছে না। তবে সোহম, একই সঙ্গে যে বিষয়টা বলা দরকার যে আহ, উম, এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আগ্রাসন, সেটা কেন, এই আগ্রাসনটা কেন? আমরা সবাই জানি যে এটা হচ্ছে আসলে ভেনেজুয়েলার যে বিপুল যে তৈল সম্পদ, সেই তৈল সম্পদ দখল করবার জন্য ডোনাল্ড ট্রাম্পের এই আগ্রাসন। এবং এটা তো শুধু মাদুরোর বিষয় নয়, এটা অনেক আগে থেকে শুরু হচ্ছে, অনেক আগে থেকে শুরু হচ্ছে। 2001 সালে যখন সাভেজ ভেনেজুয়েলার ক্ষমতায় ছিলেন, সেই সময় তিনি একটা আইন পাশ করেছিলেন যার নাম ছিল অর্গানিক হাইড্রোকার্বন আইন। এবং এই আইন অনুযায়ী ভেনেজুয়েলার যাবতীয় গ্যাস এবং তেল সম্পদের উপরে একটা রাষ্ট্রীয় মালিকানা, এক ধরনের রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠা করা হয়েছিল। এবং যাবতীয় আপস্ট্রিম যে কাজকর্ম, সে আপস্ট্রিম কাজকর্ম কিন্তু ভেনেজুয়েলার রাষ্ট্র নিয়ন্ত্রিত কোম্পানিগুলো করত। ডাউনস্ট্রিম যে কাজকর্ম, মানে তেল পরিশোধন করা, তেল বিক্রি করা, এরকম কিছু কাজ, সেগুলো কিছু কিছু বেসরকারি সংস্থা, এমনকি বিদেশি কোম্পানিও তাদেরকে সেরকম দায়িত্ব দেওয়া হয়েছিল। এর ফলে যেটা হয়েছিল যে ভেনেজুয়েলার যে বিপুল তৈল সম্পদ, বিশ্বের সবচাইতে বেশি তৈল সম্পদ, সেইটাকে নিয়ে লুটপাট করবার যে মার্কিন ছক এবং ট্র্যাডিশন, সেটা কিন্তু ধাক্কা খেয়েছিল। এবং তারপর থেকেই কিন্তু মার্কিন কর্পোরেট গুলো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন স্টেট, তাদের একদম চক্ষুশূল হচ্ছে হুগো সাভেজের সরকার এবং পরবর্তীকালে মাদুরোর সরকার। তোমার নিশ্চয়ই মনে আছে সোহম যে আহ, ও সাভেজ যখন ক্ষমতায় ছিলেন, তখনও তাকে কিন্তু ক্ষমতা থেকে উৎখাত করবার জন্য এক হ্যাঁ, ধরনের হ্যাঁ। ষড়যন্ত্র, এক ধরনের ষড়যন্ত্র। সংগঠিত হয়েছিল, কুসংগঠিত হয়েছিল। কিন্তু একটা অসাধারণ কামব্যাক দেখেছিল গোটা পৃথিবী। সাভেজ সেই ষড়যন্ত্রকে ব্যর্থ করে তিনি তিনি আবার ফিরে এসেছিলেন মসনদে। মানে এটা এবং একটা ঐতিহাসিক যে কথাটা, ধারাবাহিকতা বলা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের, যে মানে এই ধরনের দেশে লাতিন আমেরিকা, আফ্রিকা, এশিয়ারও কিছু কিছু দেশে এই নিজেদের পছন্দ মতো সরকার বসানো, মানে একটা পুতুল সরকার বসানো এবং সমাজতান্ত্রিক কোনো একজন শাসককে ফেলে দেওয়া, এটা ধারাবাহিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র করেছে এক সময়। হয়তো কখনো তলে তলে করেছে, কখনো একদম প্রকাশ্যে বুক ফুলিয়ে করেছে। আজকে যেটা করছে একদম বুক ফুলিয়ে করছে একদম।
একদমই, একদমই। এবং সমাজতান্ত্রিক বলি বা বামপন্থী বলি বা যেভাবে হ্যাঁ, যে শব্দে বলি আমরা বলতে পারি। এবং কিন্তু এখানে আরো একটা কথা যেটা খুব একটা আলোচিত হচ্ছে না, সেটা হচ্ছে কিন্তু যে ভেনেজুয়েলার যে অভ্যন্তরীণ সংকট, এটার কথাও যদি আমরা একদম না বলি তাহলে কিন্তু খুব হ্যাঁ, হ্যাঁ, ঠিক হবে না। বিশেষত আমরা জানি যে ১৯৯৯ সালে ভেনেজুয়েলার ওই নেত্রী মানে ট্রাম্প ঘনিষ্ঠ নেত্রী নোবেল প্রাইজ পাওয়ার পরে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছিলেন, এবং সেটারও একটা জায়গা এখানে আলোচনার অবশ্যই উঠে আসা উচিত। হ্যাঁ, একেবারেই, একেবারেই। সেটা তো বটেই এবং সেই আলোচনাটা তো আমরা আসছি। কিন্তু যদি তার একটু হুম। আগে আমরা ফিরি, হ্যাঁ, আমরা অবশ্যই দেখব যে অবশ্যই। ৯৯ সালে অর্থাৎ যখন সাভেজ ক্ষমতায় এলেন এবং সেখান থেকে উনি ২০১৩ সালে তার মৃত্যু পর্যন্ত মাত্র ৫৮ বছর বয়সে সাভেজের মৃত্যু হয়েছিল। এই যে সময় পর্ব, সেই সময় হুগো সাভেজের খুব সুবিধা হয়েছিল। তার কারণ এই সময় কিন্তু তেলের দামটা ছিল খুব চড়া। আন্তর্জাতিক বাজারেও তেলের দাম খুব চড়া ছিল এবং তার ফলে তেল থেকে পাওয়া যে রাজস্ব সেটাকে কিন্তু তিনি বিভিন্ন সামাজিক কাজকর্মে সাভেজ ব্যবহার করেছিলেন। যেমন প্রাথমিক যে স্বাস্থ্য পরিষেবা এবং ওয়ার্কিং ক্লাসের জন্য, কৃষকদের জন্য সাক্ষরতার প্রকল্প, খাদ্যের যে সার্বভৌমত্ব নিশ্চিত করা, এই ধরনের কাজে তিনি ব্যবহার করেছিলেন। কিন্তু ২০১৩-১৪ সালে ওই সময়ে দুটো ঘটনা ঘটলো যেটা এই গোটা প্রক্রিয়াটাকে ধাক্কা দিল। প্রথমটা আমরা সবাই জানি যে সাভেজের মতো একজন ক্যারিসম্যাটিক নেতা তিনি প্রয়াত হলেন এবং দ্বিতীয় হচ্ছে যে তেল থেকে যে পাওয়া রাজস্ব সেটা কিন্তু প্রথমে ধীর গতিতে এবং পরে ধাপে ধাপে কমতে শুরু করলো। ২০১৪ সালের জুন মাসে তেলের দাম ছিল ব্যারেল পিছু $১০৮, সেইটা ২০১৬ সালের জানুয়ারিতে কমে হয়ে গেল $৩০ নিচে। কাজে এটাও কিন্তু একটা বড় ধাক্কা এবং তার উপরে তো আমেরিকার হাইব্রিড ওয়ার, যেটা নানা রকম ভাবে ভেনেজুয়েলাকে শ্বাসরুদ্ধকর একটা অবস্থার মধ্যে ফেলে দেওয়ার একটা চেষ্টা, এগুলো তো সে তার সঙ্গে ছিলই। এর সঙ্গে তুমি যে শেষ পয়েন্টটা বললে, এই ভদ্র মহিলা যাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে, তিনি একদম খোলাখুলি ভাবে মার্কিন কর্পোরেটদের কাছে, মার্কিন কোম্পানিগুলোর কাছে নিজের দেশের সম্পদ তুলে দেওয়ার পক্ষে বহুদিন ধরে তিনি সওয়াল করে আসছেন। তিনি সাভেজের সময় থেকেই কিন্তু ভেনেজুয়েলার সরকারের বিরোধিতা করে আসছেন এবং ভেনেজুয়েলার অর্থনৈতিক সংকট এবং ভেনেজুয়েলার ভিতরে গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে নানান প্রশ্ন, সেটা ভেনেজুয়েলার কমিউনিস্ট পার্টি তারাও এই প্রশ্ন তুলেছে। এই সব কিছুকে এই সব কিছুকে একটা এবং বহির্বিশ্বের চাপ, আমেরিকার চাপ, এই সব কিছুর ফলে যে একটা ভেনেজুয়েলায় রেজিম চেঞ্জ করবার যে মার্কিন ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রটা একটা প্রবল আকার নিয়েছে এবং আজকে তারই ফল আমরা দেখছি। আমি শেষ করব সোহম একটা কথা শুধু বলে। প্রশ্নটা হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের যে রেজিম চেঞ্জ, যেটাকে অনেক দেশে একটা গণ অভ্যুত্থানের মতো করে হয়, কোনো কোনো দেশে সেনা অভ্যুত্থানের মতো করে হয়, আমরা কিন্তু সোহম ভেনেজুয়েলায় সেটা দেখলাম না। আমরা দেখলাম যে ভেনেজুয়েলায় একাধিকবার কিন্তু বলপূর্বক গণজমায়েতের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে সরকার ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে। কিন্তু আমরা এবার দেখলাম সরাসরি কিডন্যাপ করতে। এটা আমাদেরকে কি বোঝাচ্ছে? এটা আমাদেরকে এটাই হয়তো বোঝাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার পাপেটরা ভেনেজুয়েলার মধ্যে ততখানি গণসমর্থন নিশ্চিত করতে পারেননি যার জোরে ভেনেজুয়েলায় রেজিম চেঞ্জ করা সম্ভব। তাই তাদেরকে বাইরে থেকে এরকম ভাবে কিডন্যাপ করে আসলে মাদুরোকে তুলে ভেনেজুয়েলার রেজিম চেঞ্জের একটা পরিকল্পনা নিতে হলো। কিন্তু তারপরেও আমরা দেখছি, তুমি যদি আজকের আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ফলো করো তাহলে দেখবে যে ভেনেজুয়েলার মাটিতে কিন্তু একটা ব্যাপক গণজমায়েত করছেন মাদুরো সমর্থকেরা এবং তারা একদম সরাসরি রাস্তায় নামছেন এবং তারা প্রতিরোধের বার্তা দিচ্ছেন এবং ভেনেজুয়েলার যিনি নিরাপত্তা প্রধান, মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে তিনি হচ্ছেন এখন তাদের পয়লা নম্বরের টার্গেট। যে ভাইস প্রেসিডেন্ট এখন ক্ষমতায় এসছেন ডেলসি, তিনি নন। কাজেই নানান রকম কমপ্লেক্স সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু সবচাইতে বড় কথা হচ্ছে যে এটা একটা ওল্ড স্কুল, ওল্ড ফ্যাশনড ইম্পেরিয়ালিজমের একটা, সাম্রাজ্যবাদের একদম আগ্রাসনের একদম একটা একদম। নিদর্শন আমরা দেখলাম। একটা ছবি আমি দেখলাম যে মানে ভেনেজুয়েলার যারা বিরোধী অপোজিশন, তারাও এই প্রেসিডেন্টের এই মানে কিডন্যাপিং এর বিরোধিতা করছেন। তো আমি হ্যাঁ, বলছি একেবারেই। মার্কিন। হুম, বলো বলো বলো। না, তুমি বলো, প্রশ্নটা শেষ করো। হ্যাঁ, আমি বলছিলাম যে আমরা এবার যদি মার্কিন যুক্তরাষ্ট্র যদি দেখি, যেখানে যেহেতু আমরা জানি যে জোহরান মামদানির মতো একজন মানুষ নিউ ইয়র্ক সিটির মেয়র হয়েছেন এবং
তার পিছনে বার্নি স্যান্ডার্সের একটা খুব বড় সমর্থন ছিল। তো এই বার্নি স্যান্ডার্স, জোরান মামদানি, এদের অবস্থানটা এই মুহূর্তে কিরকম দেখছো? মার্কিন যুক্তরাষ্ট্রের আমি শেষ খবর পাওয়া পর্যন্ত 95টা শহরে খুবই বড় মাপের প্রতিবাদ সংগঠিত হয়েছে। হ্যাঁ। এবং যেটা খুবই খুবই ইন্টারেস্টিং যে, এবং এটা আমাদের ভারতবর্ষের আমরা যারা অনেকেই আছি যে বর্তমান সরকারকে সমালোচনা করি, কিন্তু আমরা যখন আমাদেরকে এই পুলওয়ামার মতো ঘটনা আমাদের দেশে সংগঠিত হয় বা পাহেলগাঁওয়ের মতো ঘটনা সংগঠিত হয়, তখন বোধহয় আমি নিজেকে দিয়ে বলছি, আমরা ওখানে একটা ঢোক গিলি যে এই একটা বিরাট উগ্র জাতীয়তাবাদের যে ঝড়, তার সামনে দাঁড়িয়ে কিভাবে কথা বলবো। কিন্তু এই জন্য কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মুক্ত চিন্তকরা, মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষরা, তারা খুব একটা দারুণ উদাহরণ সেট করলেন। তারা ভিয়েতনামের সময় করেছিলেন, গোটা ভিয়েতনাম যুদ্ধের সময়কালে মার্কিন যুক্তরাষ্ট্রে বিরাট মিছিল হয়েছিল, তারা স্লোগান দিয়েছিলেন 1 2 3 4 স্টপ ইউর স্টুপিড ওয়ার। একই রকম ভাবে কিন্তু আজ পর্যন্ত আমি যা খবর পেয়েছি, 95টার প্রায় 100টা মতো শহরে হাজার হাজার মানুষ, মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক, তারা রাস্তায় নেমে এসেছেন, তারা মিছিল করছেন, যেখানে জোহরান মামদানি নিজে তিনি এই কাজকে কন্ডেম করেছেন। বার্নি স্যান্ডার্স বেশ কড়া ভাষায় নিন্দা জানিয়েছেন। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে, হোয়াইট হাউসের সামনে কিন্তু মানুষ বিক্ষোভ দেখিয়েছেন। এবং গোটা বিশ্বেই কিন্তু আজকে কিছু খুব কিছু দেশে, যেমন প্যারিসে, আথেন্সে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পতাকা, সেটাও বিক্ষোভকারীরা পুড়িয়ে দিয়েছেন। কাজেই এটা আমাদেরকে হয়তো খানিকটা বেশ আশাব্যঞ্জক একটা ছবি দেয়। তবে যে বেপরোয়া ভাবে ডোনাল্ড ট্রাম্প তার পররাষ্ট্রনীতি পরিচালনা করছেন, যেটা বলে আমি শেষ করি, তিনি তো সরাসরি তারা কিউবাকে হুমকি দিচ্ছেন, যে তারা বলেছেন যে কিউবায় একটা কমিউনিস্টদের একনায়কতন্ত্র চলছে এবং তাদেরও দিন গোনার সময় এসে গেছে, সেটাকে উচ্ছেদ করা হবে। তবে একই সঙ্গে যেটা আমাদের ভারতের জন্য খুব ইন্টারেস্টিং, যে আমাদের যে হিন্দুত্ববাদী বন্ধুরা আছেন, তাদের একাংশ আমরা দেখছিলাম, তারা আমাদেরই সহনাগরিক, তারা কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্পকে কার্যত পুজো করতে শুরু করেছিলেন। হ্যাঁ, কিছুদিন আগে পুতিনকে যেমন দেখলাম, তার আগে আমরা দেখলাম যে ট্রাম্পকে তারা পুজো করেছেন। সেটা তারা করতেই পারেন, সেটা তাদের অধিকার আছে, কে কাকে পুজো করবেন তা নিয়ে তো বলার কিছু নেই। কিন্তু আমি নরেন্দ্র মোদীর ভীষণ সমালোচক একজন ভারতীয় হিসেবেও আমার লজ্জা লাগে, আমার যন্ত্রণা হয়, যখন আমি দেখলাম যে আমাদের মতো দেশ, যার যে একটা পারমাণবিক শক্তিধর দেশ আমরা ভারতবর্ষ, তার প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ডোনাল্ড ট্রাম্প তিনি অত্যন্ত অপমানজনক উক্তি করছেন। তিনি বলছেন যে আমাকে খুশি করা যে প্রয়োজন সেটা মোদী জানেন, কিন্তু তিনি আমাকে যথেষ্ট খুশি করতে পারেননি, আমি আরো শুল্ক চাপাবো ভারতের ওপর। নরেন্দ্র মোদী, আমি চাই যে নিশ্চয়ই চাই যে তার সরকার পড়ে যাক, কারণ আমি একজন ট্যাক্স পেয়ার ভারতীয় হিসেবে নরেন্দ্র মোদীর যে পলিসি গুলোর সঙ্গে আমি সহমত নই। কিন্তু নরেন্দ্র মোদী আমারও প্রধানমন্ত্রী, তিনি এই 100 কোটি ভারতবাসীর প্রধানমন্ত্রী। ভারত সরকারের উচিত এর তীব্র প্রতিবাদ জানানো, যেখানে ডোনাল্ড ট্রাম্প সরাসরি আমাদের দেশের প্রধানমন্ত্রীকে তিনি অপমান করছেন। এবং যদি ভারত সরকার এই নিন্দা জানাতে না পারেন, কঠোর ব্যবস্থা নিতে না পারেন, তাহলে বুঝতে হবে যতই মুখে তারা নিজেদেরকে বিশ্বগুরু বলে দাবি করুন, আসলে তারা বিশ্বগুরু তো দূরের কথা, তাদের ন্যূনতম আত্মসম্মান পর্যন্ত নেই।